এটা তো ডিমওয়ালা মাছ। দাদা, এই মাছটা ছেড়ে দেব, পরের বছর 3টা হবে। তোর মাথায় কি আজ বুদ্ধি ঢুকেছে নাকি রে? ঠিকই বলেছিস, ছেড়ে দে ছেড়ে দে। ফাতেমা, ফাতেমা, এই ধান কাটতে কাটতে হাতের তালুতে ফোসকা পড়ে গেছে, তবুও মন ভরে না। এই ফসল না হলে তোদের ছাদের ছিদ্র ঠিক হবে না রে। আর ষাঠির স্কুলের জুতো কিনবো কি করে? এই কালো মেঘ তো ভরা মৌসুমের বৃষ্টি নয়, মনে হচ্ছে যমুনা নদী এবার রাগ করেছে। গত বছরও তো এমন বন্যা এসে গোটা ফসল ভাসিয়ে নিয়েছিল। বাবা, নদীর পানি কেমন উথাল পাথাল করছে। দাদু করিম তো বললেন এবার মাঠ ডুবে যাবে, আমাদের সব ধানগুলো যে ডুবে যাবে। বাবা, ভয় পাস না ষাঠি, যা হবার হবে। মানুষ আর প্রকৃতির লড়াই তো সেই আদিকাল থেকেই। আগে শেষ ধানগুলো কেটে নেই। এই এক ফোঁটা ধানেই তো আমাদের এক মুঠো ভাত হয়। বৃষ্টি যদি দয়া না করে তাহলে ভাত হবে কি করে? বৃষ্টি তো সব সময় তার সময় মতন আমাদের উপকার করে যায়, কিন্তু অতিবৃষ্টি বা অনাবৃষ্টি কোনোটাই ফসলের জন্য ভালো না। বাবা, এই বাতাস সবকিছু উড়িয়ে নিয়ে যাবে না তো? আমার কিন্তু খুব ভয় হয়। কোনো ভয় নেই মা, যা হবার তো তা হবেই। এখন তুমি ভেতরে যাও মা। দাদু, এই ধান কাটার টাকায় তো আমার ছেলের স্কুলের ফি জমা রেখেছিলাম, এখন সব শেষ। এখন ওকে কি করে পড়াতে পাঠাবো? প্রকৃতির রাগ সামলানো যায় না বউ। সে কখনো বন্ধু, আবার কখনো শত্রু। এই বৃষ্টি থামবে না। এবার তো সর্বনাশ হবে মনে হচ্ছে, এবার সর্বনাশ হবে। দেখছিস ভাই, এই পানিতে তো মাছের ছোট ছুটি। ওই যে ওই যে ওই যে ওই যে, একটি রুই মাছ লাফ দিল রে। মাছ? ওগুলো তো শালিক পাখির ছানা রে। তোর চোখে সমস্যা। চল চল, জাল ফেলে দেখি, যদি কিছু ধরা পড়ে। এই বয়সে এত শীত কেন? শরীরটা আগে, তারপর বাকি সব। শরীর তো মাটিরই হবে একদিন, কিন্তু ধান না থাকলে সংসার চলবে কি করে? এই চিন্তায় আমি অস্থির হয়ে যাচ্ছি। এত চিন্তায় আমারও তো মাথা কাজ করছে না। আমি মাঝে মধ্যেই ধৈর্য হারিয়ে ফেলছি। ধৈর্য আমিও হারিয়ে ফেলেছি, কিন্তু ষাঠির কথা যখন মনে পড়ে তখন আবার নিজেকে শক্ত করি আমি। এখন আমাদের কি করতে হবে? আমরা কিভাবে কি করব? জানি না, দেখি একটু পরে বের হয়ে সবার খোঁজ খবর নেব। আমি একা তো এই অবস্থায় পড়িনি, সকলেই এই একই অবস্থায় আছে। সেটাই ভালো হবে। বাবা, মা, মাঠে কত মাছ! ওই দেখো না, কাতলা, রুই, মাগুর, শিং সবাই যেন নাচছে। সত্যি তো, নদীর মাছগুলো বন্যার পানিতে মাঠে চলে এসেছে। এত মাছ! আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই মাছগুলো যদি আমি ধরি তাহলে বাজারে বিক্রি করতে পারবো। এই মাছ বাজারে বিক্রি করলে তো আমাদের সংসারের খরচ চলে আসবে। ষাঠি, তোর দেখা মাছ তো আমাদের ভাগ্য ফেরালো রে। আমিও মাছ ধরবো, প্রথম মাছ আমি ধরবো, এমন জীবন্ত মাছ। ধরতে গেলে আগে পা ঠিক করে দাঁড়াতে হবে। মাছ ধরারও নিয়ম আছে। মাছ হতো প্রাণী, ওকে তো চাইলেই যে কেউ ধরতে পারে না, নাকি? বাবা, আজ থেকে আমাকে মাছ ধরার ক্লাসে ভর্তি করে নিন। মাছ ধরা যে খুব কঠিন কাজ।
শহরের বাজারে এখন মাছের দাম আকাশ ছোঁয়া। এই কাতলা মাছ প্রতি কেজি 300 থেকে 400 টাকায় বিক্রি করতে পারবো। যদি প্রতিদিন 50 কেজি ধরতে পারি, আহ লোভে পাপ আর পাপে মৃত্যু। সবাই যদি মাছ ধরতে শুরু করে, এক সপ্তাহেই মাঠ শূন্য হয়ে যাবে। ছোট মাছ, ডিমওয়ালা মাছ কিছুই বাজবে না। তাহলে কি করা যায় দাদু? গ্রামের সবাই তো অনাহারে আছে, এই মাছই তো একমাত্র ভরসা এখন। নিয়ম চাই, প্রত্যেক দিনে 5 কেজির বেশি মাছ কেউ ধরতে পারবে না। কেউ ছোট মাছ ধরলে জরিমানা। আর মাছ ধরার সময় সকাল 6টা থেকে 10টা পর্যন্ত। ঠিক আছে, কিন্তু গ্রামের যুবকেরা মানবে তো? সোহাগ বাপ্পির দল তো জাল নিয়ে রাতের অন্ধকারেও বেরিয়ে পড়ে। ওরা কি মানবে? ওরা বের হলেই তো আর হবে না। ছোট মাছগুলো বড় হবে, মা মাছ মানে ডিমওয়ালা মাছগুলো ডিম দিলে আরো অনেক মাছ হবে। ওগুলো না মারলে তো মাছের কোনো অস্তিত্বই থাকবে না। একদম ঠিক কথা বলেছ দাদু। সবাই যদি আপনার কথা মেনে চলে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর গ্রামের সবাইকে এটা জানাতে হবে। এমনটা করলে সবাই নিজের বিপদ নিজেরাই ডেকে আনবে। সবাইকে বোঝাতে হবে। দাদা, আমার জালে তো 3টা মাছ, তোরটা ফাঁকা। তুই কি চোখ বন্ধ করে জাল ফেলেছিস? চুপ কর বোকা, আমি তোকে শিখিয়ে দেব কিভাবে মাছের গতিবিধি বুঝতে হয়, বুঝলি? সেটা আবার কেমন কথা? মাছ ধরতে আবার শিখতে হয় নাকি? দেখ, ওই পানির ফোঁটার দিকে চেয়ে দেখ। যেখানে বুদবুদ ওঠে সেখানে মাছ থাকে রে পাগলা। ওরে বাপরে, আসলেই তো অনেক শেখার বিষয় আছে। মেয়ে মানুষও পারবে মাছ ধরতে, দেখিস? এইভাবে জালটা ছুঁড়ে মারতে হয়। হ্যাঁ, ঠিক তাই। মা দেখো, আমিও পারলাম। এই মাছটা বাজারে বিক্রি করবো না, এটা বাড়িতে রান্না করবো মা। দেখ দেখ, মেয়ে মানুষ হয়েও মাছ ধরতে এসেছে। কত শখ! এই মাছ তো নদীর নয়, বন্যার পানিতে ভেসে এসেছে, গন্ধ বেরোচ্ছে। 100 টাকার বেশি দেব না আমি। 1 কেজি 100 টাকা করে দেব। পচন ধরেনি কোনো মাছেই। আমরা রাত জেগে বরফ দিয়ে সাজিয়ে এনেছি। তুমি ঠকাতে চাও তাই বলো। আমাদের গ্রামের লোকের রক্ত শুষে নেবে, তাই না? আর নদীর পানি থেকে ভেসে আসুক আর বন্যার পানি থেকে ভেসে আসুক, তাতে তোমার কি? তোমাকে মাছ দিচ্ছি, তাও তাজা মাছ, আর তুমি নাক সিটকানো শুরু করেছো। বাহ বাহ। হ্যাঁ, সেটাই। আমারও এক কথা, পছন্দ না হলে নেবেন না। এত কথার কি দরকার? ভাই, তুমি তো জানো গত বন্যার পর আমরা কি করেছি। এই মাছ আমাদের প্রাণের সমান। কম দাম দিলে আমাদের ঘরে আগুন লাগবে। ঠিক আছে, 150 টাকা দেব, কিন্তু শর্ত আছে। আগামীকাল আরো 100 কেজি চাই, কেমন? একদম 250 হলে সবাই তোমাকে মাছ দেবে। এছাড়া এত কষ্টের ধরা মাছ আমি তোমাকে এত কম দামে দিতে পারবো না, একদমই না। তাহলে কি করে পারবো? আমি বা কতই বিক্রি করব? আমারও তো কিছু থাকতে হবে, তাই না? তোমাদের দুজনের কথাই থাক। 200 টাকা হলে দুজনেই খুশি, কি বলো? তোমরা বড্ড চালাকি করছো বাবু। মাছের মতন আমাকে কথার জালে আটকে ফেলেছ। আমি রাজি হতাম না, শুধুমাত্র আব্দুল ভাইয়ের কথায় 200-তে রাজি হলাম। ঠিক আছে ঠিক আছে, তোমাদের কথাই রইল, কিন্তু আগামীকাল 100 কেজির কথা ভুললে চলবে না, কিন্তু বলে দিলাম।
এই নে মা, এটা তোর জন্য। স্কুলে গিয়ে মন দিয়ে পড়িস, বড় হয়ে যেন ডাক্তার হও, মানুষের সেবা করবে। মা, আমি ডাক্তার না হয়ে পরিবেশ বিজ্ঞানী হব। মাছ, নদী, মাটি সব রক্ষা করব। বন্যায় পানি, ঝড়, প্রাকৃতিক দুর্যোগ এইগুলো দেখবো মা। এইগুলো দেখে কি করবি? মা, গ্রামের মানুষদের যেন এমন কষ্ট আর না থাকে, সবকিছু যেন মানুষের জীবনের ঊর্ধ্বে না যায়। তোমার ভালো ইচ্ছেগুলো যেন পূরণ হয় মা। ফাতেমা ভাবি, এই নাও তোমার ধার করা টাকা। এত তাড়াহুড়া করছো কেন? তোমার ছেলের স্কুলের ফি কি পরিশোধ করেছো? কোন ক্লাসে পড়ে ও? মাসের টাকায় ছেলের স্কুলের ফি জমা দিলাম, সে এবার নবম শ্রেণীতে উঠবে। আমাদের মেয়েরা যদি পড়াশোনা করে গ্রামটা বদলে যাবে নাজমা। এই টাকাটা তুমি রাখো, ছেলের জন্য নতুন জামা কিনে দিও। ভাবি, তোমার মনটা অনেক বড়। অনেক কষ্টের মাঝেও তুমি আমায় টাকাটা দিয়েছিলে, এটা তুমিই রাখো ভাবি। আমি এটা তোমার ছেলেকে উপহার দিলাম। গরিব হলেও আমার মনটা একদম গরিব না। তোমার কথা না রেখে পারলাম না ভাবি। এভাবে একজন আরেকজনকে সাহায্য করতে পারলে আর কোনো কষ্ট থাকবে না। এই যে সোহাগ, তুমি জানো না নিয়ম, রাতের বেলা মাছ ধরা নিষেধ। ছোট মাছগুলো তো মরে যাচ্ছে, তুমি কেন মাছ ধরছো রাতের বেলা? স্যার, আমার বউ সন্তানের মুখে দুমুঠো ভাত দিতে হবে, নিয়ম মানলে পেট চালাবো কি করে বলুন স্যার? আমাগোর কথা কেউ ভাবে না, শহরের লোকেরা ঠগায় আমাগো, আর আমরা ক্ষুধার জ্বালায় মরি। টেকসই উপায় ছাড়া কোনো সমাধান নেই। যদি আজ সব মাছ শেষ করে ফেলো, তাহলে কাল কি খাবে? রহিমকে দেখো, সে তো পরিকল্পনা করছে ভবিষ্যতে। দেখো ওদেরকে। আমরা সবাই যদি করিম দাদুর দেখানো পথে না চলি, তাহলে নিজেরাই বিপদে পড়ব। এখন তো কম টাকা পাচ্ছি, তখন আর মাছও থাকবে না। না খেয়ে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমার যখন ইচ্ছা মাছ ধরবো। এই মাছ কারো বাপের না, এই মাছ গ্রামের সবার। কেউ বেশি মাছ বিক্রি করে বড়লোক হয়ে যাচ্ছে, আর কেউ গরিব থাকছে। সেটা তো মেনে নেওয়া যায় না, একদমই না। এটা কি ধরনের কথা? এই মাছ সবার মানলাম, তারপরেও সবাইকে তো নিয়ম মানতে হবে, না হলে তো সব মাছ শেষ হয়ে যাবে। সবাই ভাবছে আমরা মাছ ধরার জন্য যে নিয়ম বানিয়েছি সেটা নিজেদের জন্য, কেউই বুঝতে পারছে না। শোনো সবাই, প্রকৃতিকে লুণ্ঠন করলে সে প্রতিশোধ নেবে। আমাদের নিয়ম মেনে চলতে হবে। প্রতিদিন সকাল 6টা থেকে 10টা পর্যন্ত মাছ ধরা যাবে। ছোট মাছ, ডিমওয়ালা মাছ, এগুলো ছেড়ে দিতে হবে। দাদু, আমরা ভুল করেছি, এখন থেকে সব নিয়ম মানবো দাদু। আমাদের ক্ষমা করুন দাদু, আমাদের ক্ষমা করুন। এই মাছ শুধু আমাদের নয়, আগামী প্রজন্মের জন্য রেখে যেতে হবে। মনে রাখো, আমরা প্রকৃতির দাস নই, সহযোদ্ধা। দেখুন, যদি প্রতি মাসে 20% মাছ ছেড়ে দিই, পরের বছর দ্বিগুণ মাছ পাবো। আর সব মাছ যদি ধরে ফেলি, তাহলে তো আর কিছুই থাকবে না। বাহ, রহিমের মেয়ে তো দেখছি পড়াশোনা করে ভালোই উন্নতি করেছে, অনেক কিছু বুঝতে পেরেছে, হিসেব নিকেশও ভালো কষতে পারছে। না মানে দাদু, ও পড়াশোনায় খুব ভালো, খুব আগ্রহ করে সবকিছু পড়ে। আমরা ওকে কখনো এই বিষয়ে কিছু শিক্ষা দেই না, নিজে থেকেই সব জেনে নেয়। এই মাটির গন্ধই তো আমাদের প্রাণ। এখানে সোনালী ধানের গন্ধ লুকিয়ে আছে, মনে হয় যেন আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। বৃষ্টি আমাদের কাঁদিয়েছিল, কিন্তু
মাছ দিয়ে হাসিয়েছে। প্রকৃতি যেমন নেয় তেমনই ফিরিয়ে দেয়। এই চারাগুলোই তো আমাদের ভবিষ্যৎ। সাথী, এগুলোকে যত্ন করিস। যত্ন করলে সবকিছু ভালো ফল দেয়। মা, এই পানিতে আবার মাছ আসবে। আমি যত্ন করব মা, আর খেয়াল রাখবো সবাই যেন সব সময় নিয়ম মেনে চলে। মা, ঠিকভাবে পড়াশোনা করবে। মনে রেখো, তুমি শুধু আমাদের না, পুরো গ্রামের গর্ব। বাবা, আমি জানি, এজন্যই তো সব সময় ঠিক মতো পড়াশোনা করি। সাথী, সব কাজের প্রতি সবসময় দৃঢ় থাকবে, তাহলেই সফলতা পাবে। সাথী, এই লেখাটা কি ঠিক আছে নাকি রে? বন্যার জলে মাছের মেলা নাকি প্রকৃতির দান গ্রামের সম্মান? দ্বিতীয়টা ভালো, কিন্তু লেখার যে কাজ জরুরি। সবাই লেখা নিয়ে পড়ে থাকলে অন্যান্য কাজ কে করবে? এই নে সাথী, তোর জন্য রসগোল্লা। আজ তো তুই আমাদের তারকা। চাচি, তুমি না থাকলেই মেলাই হতো না। তোমার হাতের মিষ্টির জন্যই তো সবাই আসবে। রহিম ভাই, এই আলোগুলো গাছের ডালে বাঁধো, শহরের মতো ঝলঝল করবে। আমাদের গ্রামের সৌন্দর্য তো প্রকৃতি, আলো নয়। মানুষের হাসি আসল জ্যোতি, আসল আলো। বুঝলে? সবাই একসাথে যখন আনন্দে মেতে ওঠে, দেখতেও কি ভালো লাগে। ঠিক বলেছ, ঠিক বলেছ। মনে হচ্ছে হৃদয় এক আনন্দের দোলা বয়ে যাচ্ছে। সবাই শোনো, সবাই শোনো, আজকের মেলায় প্রত্যেকের অংশগ্রহণ চাই। গান, নাচ আর সেই মাছের গল্প। করিম দাদু এই বয়সেও কতটা উচ্ছ্বাস নিয়ে বেঁচে আছে। আমিও চাই ঠিক তার মতন হতে। ঠিক বলেছ, আমিও তার মতন মনের শক্তি নিয়েই বাঁচতে চাই। দেখুন, যদি আমরা প্রতিবার মাছ ধরার সময় 20% মাছ ছেড়ে দিই, তাহলে পরের বছর মাছের সংখ্যা 3 গুণ বাড়বে। আর এটাই টেকসই উন্নয়ন। সাথী আজ আমাদের শিখিয়েছে, প্রকৃতির সাথে বন্ধুত্ব করলে সে কখনো ক্ষুধার্ত রাখে না। তোমরা সবাই সাথীর মতো স্বপ্ন দেখো, গ্রাম বদলে যাবে। মেয়েটা তো আমাদেরও ছাড়িয়ে গেছে, একটু বেশি বোঝে সবকিছু। হ্যাঁ, এই প্রজন্মই তো আমাদের রক্ষাকর্তা। আর আমাদের মেয়ে তো অনেক জ্ঞানীদের মতন কথা বলে। কেমন লাগছে ভাই? মনে হয় যেন সেদিনই বন্যার পানিতে হাত পা ছুড়ছিলাম। আর আজ এত শান্তি। প্রকৃতি তো আমাদের মা, কখনো শাসন করে আবার কখনো আদর। এই বর্ষা বিদায় নিচ্ছে, কিন্তু রেখে গেছে সোনালী শিক্ষা। সেই শিক্ষাই তো আমাদের বাঁচাবে। পরের বন্যা এলে আর হাহাকার নয়, মাছ ধরবো, ফসল বাঁচাবো। এটা তো ডিমওয়ালা মাছ। দাদা, এই মাছটা ছেড়ে দেব, পরের বছর 3টা হবে। তোর মাথায় কি আজ বুদ্ধি ঢুকেছে নাকি রে? ঠিকই বলেছিস, ছেড়ে দে, ছেড়ে দে। এই বন্যা আমাদের শিখিয়েছে, প্রকৃতির সাথে লড়াই করে নয়, তাকে বুঝে চললেই ইতিহাস গড়া যায়। আর আমরা নিজেরাই পারি নিজেদের মতন এক হয়ে সবকিছু সামনের দিকে নিয়ে যেতে। আমরা ভেবেছিলাম বন্যা আমাদের শত্রু, কিন্তু সে তো বন্ধু হয়ে এলো। মাছ দিয়ে আমাদের ক্ষুধা মেটালো। ঠিক বলেছেন সুমন সাহেব। আমরা আগে ভাবতাম প্রকৃতি আমাদের দেওয়া নেওয়ার সম্পর্ক,
এখন জানি সে তো পরিবার আমাদের। এই এই মেয়েটাই আগামী দিনের নেতা। সাথী আজ যেভাবে নিয়ম রক্ষার ডাক দিয়েছে, তেমনি তোমাদের সন্তানেরাও শিখবে প্রকৃতিকে ভালোবাসতে। তুই বড় হয়ে সাথী আপুর মতো হবি, গ্রাম রক্ষা করবি, সবার সেবা করছি যেন কেউ কষ্ট না পায়। বড় হও, আবার ফিরে এসো আমাদের মাঠে। তোমার আর তোমার বাচ্চাদের অপেক্ষায় রইলাম। মেয়েটা তো প্রকৃতির কাছে বেশি আবদারি। তাহলেই তো ভালো, ওর হাত ধরেই তো আমাদের গ্রাম বদলাবে, আর ওর আবদার যেন প্রকৃতি মেটাতে পারে। আমার মেয়ের কোনো আবদারই তো মেটাতে পারিনি, এবার থেকে যেন প্রকৃতি ওর সব আবদার মেটায়। হ্যাঁ, কারণ ও তো সবার থেকে বেশি এই প্রকৃতিকে ভালোবাসে, তার কাছেই সব আবদার করে। বাবা মা, এত সুন্দর বাতাস, এত সুন্দর আকাশ, এটা আমাদের প্রকৃতি ছাড়া আর কে দিতে পারে বলো তো?